নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি কুসুমিতা। শুরু করছি আনন্দ সকাল। অত্যন্ত সেন্সিটিভ ইস্যু এবং অত্যন্ত গুরুতর অভিযোগ। দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার যে সরকারি বাংলো তার স্টোর রুম থেকে কোটি কোটি টাকা পোড়া 500 টাকার নোট উদ্ধারের ঘটনা। আগে যেমন স্টোর রুম থেকে পাওয়া গিয়েছিল, তারপর জানা গেল তার বাড়ির বাইরে থেকেও কিন্তু একাধিক পোড়া 500 টাকার নোটের অংশ উদ্ধার। তিনি কিন্তু স্পষ্টই জানাচ্ছেন যে একেবারে ষড়যন্ত্রের শিকার হয়েছেন, চক্রান্তের শিকার হয়েছেন তিনি। ইতিমধ্যেই কিন্তু তদন্ত কমিটি তৈরি হয়েছে। এই নিয়ে যেমন বিস্তারিত আলোচনা করব, তার পাশাপাশি শুভেন্দু অধিকারী গতকাল একেবারে কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে তিনি মিটিং করলেন, হলদিয়াতে জনসভা করলেন এবং সেখানে 5% ভোট কিন্তু এক্স ফ্যাক্টর, এমনটাই বুঝিয়ে দিলেন তিনি। আজকে কলকাতা হাইকোর্টে আরজিকর মামলার শুনানি রয়েছে, আপনারা জানেন। এই সমস্ত নিয়ে আলোচনা করবো। যারা রয়েছেন প্রথমে পরিচয় করিয়ে দেবো। অর্ণব সাহা রয়েছেন শতরূপা, আইনজীবী শীর্ষেন্দু সোনারায়। সবাইকে স্বাগত জানাই। আলোচনায় শুরুতেই দেখাবো দিল্লি হাইকোর্টের ঘটনা, যা ইতিমধ্যেই একেবারে শুধু দেশের রাজনীতিতে, জাতীয় রাজনীতিতে একটা বড়সড় চমক এনে দিয়েছে। কারণ যশবন্ত বর্মা বিচারপতি তাঁর সরকারি বাংলো স্টোর রুম থেকে পোড়া টাকা উদ্ধারের অভিযোগ ঘিরে একদিকে যখন তোলপাড় চলছে, তার পাশাপাশি ইতিমধ্যেই তিনি হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে রিপোর্ট পাঠিয়ে দিয়েছেন, ভিডিও পাঠিয়ে দিয়েছেন, ছবি পাঠিয়ে দিয়েছেন এবং হাইকোর্টের প্রধান বিচারপতির পাঠানো সেই সমস্ত রিপোর্ট, ভিডিও ইতিমধ্যেই সর্বোচ্চ আদালত তা ওয়েবসাইটে প্রকাশ করে দিয়েছে। ঠিক কি হয়েছে দেখুন একবার শুরুতে। অন্ধকার ঘর, কোনো কোনো জায়গা থেকে তখনও বেরোচ্ছে ধোঁয়া, কিন্তু টর্চের আলো জ্বলতেই চোখ পড়ছে মাটিতে পড়ে থাকা পুড়ে যাওয়া 500 টাকার নোটের বান্ডিলে। একাত্রা নয়, রাশি রাশি 500 টাকার নোটের পুড়ে যাওয়া বান্ডিল। এক দমকল কর্মী তখনও পুড়ে যাওয়া জিনিস সরিয়ে সরিয়ে দেখছেন, আর সেখান থেকেও ঝরে ঝরে পড়ছে পুড়ে যাওয়া আতপোড়া 500 টাকার নোট। চাঞ্চল্যকর বিষয় হল 14ই মার্চ দোল পূর্ণিমার রাতে বিচারপতি বর্মার বাংলোর স্টোর রুমে আগুন লাগার 8 দিন পর রবিবারও বিচারপতির বাংলোর বাইরে থেকে উদ্ধার হয়েছে পোড়া 500 টাকার নোট। जस्टिस यशवंत वर्मा के घर के बाहर ही मौजूद हैं। तुगलक रोड पर ये घर है उनका, और आप देख सकते हैं इसी घर के स्टोर रूम में आग लगी थी और घर के बाहर आपको इस तरीके के कई जले हुए जो नोट के टुकड़े हैं वो पड़े हुए मिल जाएंगे। सुबह जो एनडीएमसी की जो टीम थी वो भी यहाँ पर पहुँची थी, उन्होंने भी कई जो ये जले हुए नोट हैं वो यहाँ से बरामद किए हैं, रिकवर किए हैं। एनडीएमसी के अधिकारियों ने कुछ दिन पहले भी यहाँ पर जब सफाई की थी तो 15 से 20 जो जले हुए नोट थे वो यहाँ से। দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন ঘটনার পরের দিন অর্থাৎ 15ই মার্চ এই ভিডিও এবং 3টি স্টিল ছবি তাকে পাঠান দিল্লির পুলিশ কমিশনার সঞ্জয় অরোরা। এ নিয়ে ইতিমধ্যেই দেশের প্রধান বিচারপতিকে নিজের রিপোর্ট পাঠিয়েছেন দিল্লি হাইকোর্টের বিচারপতি। নজিরবিহীনভাবে সেই রিপোর্ট, ছবি ও ভিডিও সরাসরি আপলোড করা হয়েছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে। যদিও দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতিকে দেওয়া ব্যাখ্যায় বিচারপতি যশবন্ত বর্মা দাবি করেছেন তাঁর বাংলোর আউটহাউসের স্টোর রুমে তিনি বা তাঁর পরিবারের কোনো সদস্য কখনোই কোনো টাকা রাখেননি। এই সম্পর্কে তিনি কিছু জানেন না। টাকা তাঁর বলে যে অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিচারপতি বর্মার আরও দাবি তাঁকে বদনাম করার লক্ষ্যে এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র। পুড়ে যাওয়া এই নোট এলো কোথা থেকে, নেপথ্যে কি রহস্য? যাবতীয় প্রশ্নের উত্তর খুঁজতে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি শিল নাগু, হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি জিএস সান্ধাওয়ালিয়া এবং কর্ণাটক হাইকোর্টের বিচারপতি অনু শিবরামনকে নিয়ে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। এবিপি আনন্দ। আমি আলোচনায় আসবো, প্রথমেই আইনজীবীকে দিয়ে আলোচনা শুরু করবো। শীর্ষেন্দুদা, খুব স্বাভাবিকভাবেই ইতিমধ্যে রাজনৈতিক মহলই বলুন আর সাধারণ মানুষই বলুন, প্রত্যেকেই যেটা বলছেন যে অন্য কোনো মানুষের বাড়ি থেকে যদি এই ধরনের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উদ্ধার হয় তাহলে স্বাভাবিকভাবে কেন্দ্র তদন্তকারী সংস্থাগুলো, সিবিআই হোক, ইডি হোক, ইনকাম ট্যাক্স হোক, তারা একেবারে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু এই ঘটনা তো আর 5টা ঘটনার মতো নয়। যার সম্পর্কে আলোচনা করা হচ্ছে তিনি দিল্লি হাইকোর্টের একজন মাননীয় বিচারপতি। অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, কিন্তু পুরোটাই তদন্ত সাপেক্ষ। গোটা প্রক্রিয়া যেভাবে এগোচ্ছে, ইতিমধ্যে সুপ্রিম কোর্ট 3 সদস্যের কমিটি গঠন করে দিয়েছে। যার বিরুদ্ধে অভিযোগ তিনি ইতিমধ্যে রিপোর্ট পাঠিয়েছেন, ভিডিও পাঠিয়েছেন, ছবি পাঠিয়েছেন। এরপরে তদন্ত প্রক্রিয়াটি কোন কোন পথে এগোতে পারে প্রথম, এবং দ্বিতীয়ত আমি জানতে চাইবো যদি কোনোভাবে অভিযোগ প্রমাণিত হয় সেক্ষেত্রে কি আইনি সংস্থান রয়েছে? ইংল্যান্ডের প্রখ্যাত আইন বিশারদ লর্ড ডেনিং একটা কথা বলেছিলেন, তুমি যত ঊর্ধ্বেই হও না কেন আইনের ঊর্ধ্বে নয়। সেটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। আজকে শুধুমাত্র যে মানুষের ভরসা যে আদালত, সেই আদালতের বিচারপতির বিরুদ্ধে যদি এই অভিযোগ পাওয়া যায় সেটা খুবই উদ্বেগজনক।
সেই জায়গাতে সাধারণ মানুষের যাতে আদালতের প্রতি আস্থা থাকে সেই কথা মনে করিয়ে দিয়ে ভারতের প্রধান বিচারপতি তিনি একটা 3 সদস্যের কমিটি গঠন করে দিয়েছেন। শুধুমাত্র কমিটি গঠন করেননি, দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতির যে রিপোর্ট এবং ভার্মার যে অভিযোগকারী বিচারপতি তার যে উত্তর পেশ সেগুলো কিন্তু ডাউনলোড করে জনসমক্ষে দিয়ে দিয়েছেন। এবং সুপ্রিম কোর্টের এই প্রথম কোনো কিছু ডাউনলোড করে সুপ্রিম কোর্টের জায়গাতে ডাউনলোড করে মানুষ দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো। সেই জায়গাতে ভাবতে হবে যে স্বচ্ছ ভাব যে জায়গাটা, সেই জায়গাটা বিচারপতিদের প্রতিও কোনো রকম অন্যরকম কিছু করা যাবে না, সেটা করা হচ্ছে। আজকে যে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে তারা যে তদন্ত কমিটির যে রিপোর্ট সেই রিপোর্ট তিনি দিতে পারেন। আর এই জায়গাতে কোনো কেউই ওই আইনের ঊর্ধ্বে নন। এই বিচারপতিকে যদি ইমপিচমেন্ট করা হয়, অপসারণ করতে লাগে যে রিপোর্টে বলা হয়, তাহলে যে রিপোর্ট পাওয়া যাবে সেই রিপোর্টে সংসদের 2 কক্ষে একটা প্রস্তাব পাশ করা হয়। প্রস্তাবে 2 কক্ষের রাজ্যসভা এবং লোকসভার যে উপস্থিত যে সদস্যরা এবং ভোটদানকারী যে সদস্যরা তাদের সংখ্যাগরিষ্ঠের বিচারে একটা প্রস্তাব পাশ হয়। সেই প্রস্তাব যায় রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রপতি সেই প্রস্তাবে সই করবেন, সই করে ওনাকে অপসারণ করা যায়। ভারতীয় সংবিধানের 212(2) এই ধারাতে কিন্তু বিচারপতির অপসারণের কথা পরিষ্কার করে বলা আছে। সেখানে ভাবতে হবে যে কোনো ব্যক্তি যেই হোক না কেন কারোর উদ্বেগের ভাবনা চিন্তা করার দরকার নেই। আজকে তিনি যদি কোনো খারাপ কাজ করেন, ওনার কাছে যদি একটা অন্য মানুষ হতে পারে, অন্য মানুষের বিরুদ্ধে পিএমএলএ হতে পারে এইমাত্র, এখন ইডি যেতে পারতেন, কিন্তু বিচারপতির বিরুদ্ধেও তদন্ত কমিটি বসেছে এবং সেই তদন্ত কমিটি যদি দেন ওনাকে এই মুহূর্তে কোনো বিচার করতে দেওয়া হচ্ছে না, সেখানে এই বিচারপতি কেউ আপনাকে অপসারণ করার পদ্ধতি আছে। বেশ বেশ আইনি সংস্থান কিন্তু রয়েছে। তবে বিচারপতি যশবন্ত বর্মার বাংলোয় টাকা উদ্ধারের ঘটনায় একেবারে গভীরে গিয়ে তদন্ত করা উচিত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে দেওয়া রিপোর্টে কিন্তু এমনটাই দাবি করেছেন দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি। দেখুন, দেশের প্রধান বিচারপতিকে দেওয়ার রিপোর্টে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি বলেছেন, প্রাথমিকভাবে তদন্তের ভিত্তিতে আমার মনে হচ্ছে যারা এই বাংলোতে থাকেন তারা বাড়ির পরিচারক, বাগানের মালিক এবং সিপিডব্লিউডির কর্মচারীরা ছাড়া ওই স্টোর রুমে অন্য কারো পক্ষে ঢোকা সম্ভব নয়। তাই আরো গভীরে গিয়ে এই ঘটনায় তদন্ত করা উচিত। तो जब तक जुडिशरी खुद तय नहीं करेगी कि यहाँ प्रॉब्लम्स हैं और जब तक प्रॉब्लम्स खुलेआम नहीं मानेगी तब तक सुधार भी नहीं होगा। हम तो कई बार कह चुके हैं कि सिस्टम ऑफ अपॉइंटमेंट गलत है, ना कोलिजियम सिस्टम चल रहा है, ना वो ठीक है, ना पहला सिस्टम ठीक था। जब खुलेआम ये मान जाएंगे तभी कोई सुधार होगा, तभी कोई सोल्यूशन होगा। अगर मानेंगे ही नहीं और खुलेआम कहते हैं ये कि नहीं ये बड़ा अच्छा सिस्टम है, तब तो ऐसे ही होगा, ऐसे ही जजेस की नियुक्ति होगी। সব অভিযোগ অস্বীকার করেছেন বিচারপতি যশবন্ত বর্মা। তার চাঞ্চল্যকর দাবি, ঘটনার দিন আগুন নেভানোর সময় নিরাপত্তার খাতিরে ঘটনাস্থল থেকে তার অফিসের কর্মী ও পরিবারের সদস্যদের সরিয়ে দেওয়া হয়। আগুন নেভানোর পর যখন তারা ফিরে আসেন তখন কোনো নগদ বা নোট তারা দেখতে পাননি। এমনকি দমকল কর্মী এবং পুলিশ ঘটনাস্থল ছেড়ে যাওয়ার পরেও তারা কোনো নগদ টাকা দেখতে পায়নি এবং ঘটনাস্থল থেকে এরকম কোনো উদ্ধার বা বাজেয়াপ্তর কথাও তাদের জানানো হয়নি। बहुत गंभीर बात है और आप सब बात कर रहे हैं, लोग इसके बारे में चर्चा कर रहे हैं और जो जुडिशियल सिस्टम है उसका जो वैल्यू है, उसकी जो इमेज है वो उसको बहुत हानि पहुंचती है। सीरियस मुद्दा है, इस करके बहुत ज़रूरी है कि इसकी जांच अच्छी तरह हो और बहुत जल्दी हो। कि जज का जो मैंने जवाब पढ़ा उसने ये बोला है कि एक कॉन्स्पिरेसी के वो शिकार बने हैं। अगर ये बोल रहे हैं कॉन्स्पिरेसी के शिकार बने हैं तो ये एक बहुत सीरियस इशू है। দেশের প্রধান বিচারপতিকে পাঠানো রিপোর্টে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি দাবি করেছেন তাকে জানানো হয়েছে বিচারপতির বাসভবনের নিরাপত্তা রক্ষীদের তথ্য অনুযায়ী 15ই মার্চ সকালে কিছু ধ্বংসাবশেষ এবং আতপোড়া জিনিসপত্র সরানো হয়েছে। তাহলে কি সেই ধ্বংসাবশেষ সরানোর সময়ই এই আতপোড়া 500 টাকার নোটগুলি বিচারপতি বর্মার সরকারি বাংলোর বাইরে পড়ে গেছে? কারণ এদিন সকালে বিচারপতি বর্মার বাড়ির সামনে পোড়া 500 টাকার নোট উদ্ধার হয়েছে।
এবিপি আনন্দ। আমি অর্ণববাবুর কাছে যাব। অর্ণববাবু, নিঃসন্দেহে এমন একটা প্রসঙ্গে আমরা আলোচনা করছি যেখানে প্রত্যেক মুহূর্তে আমাদের মাথায় রাখতে হচ্ছে ইনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন, ইনি কোনো সাধারণ মানুষ নন, একেবারে বিচার ব্যবস্থার যারা আমাদেরকে ন্যায় দেন সেই দণ্ডদাতাদের একজন। এবং আজকে কোথাও তিনি যে অভিযোগটা করছেন যে তিনি চক্রান্তে শিকার হয়েছেন, তিনি একেবারে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। দেখুন, এ রাজ্যের ক্ষেত্রে একাধিকবার আমরা দেখেছি যে রায় পছন্দ হয়নি, নির্দেশ পছন্দ হয়নি বিচারপতির, এবং সেই কারণে কখনো এজলাস বয়কট হয়েছে, কখনো বা আদালত চত্বরে বা তার বাড়ির আশেপাশে পোস্টার পড়েছে, তদন্তের কথা বলা হয়েছে, কিন্তু সেই নির্দেশ দেওয়া সত্ত্বেও তদন্তের রিপোর্ট কি সেটা আজ পর্যন্ত জানা যায় না। না, দেখুন ঠিকই কথা, কিন্তু আমি বলছি যে এখানে একজন 3 সদস্যের একটা কমিটি তৈরি করা হয়েছে। যদি এর সঙ্গে এই ঘটনাটার সঙ্গে সত্যি সত্যি অনৈতিকভাবে টাকা নেওয়া বা টাকা লেনদেনের কোনো ঘটনা থাকে, সেটা নিশ্চয়ই ধরা পড়বে বা সেদিকে যাবে। কিন্তু আমি বলছি যে বিগত 10-11 বছর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের যে প্রধান যে সমস্ত এজেন্সি বা সংস্থাগুলো রয়েছে, যেগুলোকে আমরা মনে করি আমাদের দেশের আইনি ব্যবস্থা এবং অন্যান্য ব্যবস্থার যে স্তম্ভ, সেটা আপনি ইডি বলুন, সিবিআই বলুন, ইলেকশন কমিশন বলুন, সেটা আপনি রিজার্ভ ব্যাংকের ক্ষেত্রে বলুন, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাটেগরিক্যালি প্রত্যেকটার যে স্বায়ত্তশাসন বা প্রত্যেকটার যে স্বাধীনতা, প্রত্যেকটাকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। এই যে ঘটনা, এটা আমার মনে হয় হিমশৈলের একটা চূড়া মাত্র। আপনার নিশ্চয়ই মনে আছে যে 2014 সালের ডিসেম্বর মাসে সেই সময় জাস্টিস লোয়া তার যে মৃত্যু, সেই মৃত্যুর সময়ও কিন্তু এরকম একটা কথা উঠে এসেছিল এবং শেষ পর্যন্ত সেই জিনিসটা তদন্ত শেষ অবধি এগোয়নি এবং সেটা আলটিমেটলি ধরা পড়েনি। কিন্তু সেই সময় খুব পরিষ্কার করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সোহরাবুদ্দিন মৃত্যু মামলায় বা হত্যা মামলায় সেইখানে তাকে ঘুষ দেওয়ার একটা কথা এসেছিল, 100 কোটি টাকা ঘুষ দেওয়ার কথা এসেছিল। এটা কিন্তু মানে সেটা কিন্তু মনে রাখতে হবে আমাদের। অর্থাৎ বিচার ব্যবস্থা যেটা কিনা আমরা সবচেয়ে বেশি করে নির্ভর করি, এবং এখনো পর্যন্ত এত চেষ্টা সত্ত্বেও সুপ্রিম কোর্ট আমাদের মাথার উপরে রয়েছে, আমরা এখনো পর্যন্ত ভরসা রাখি যে সুপ্রিম কোর্ট আমাদের অন্তত ন্যায় বিচার দেবেন। তো সেইখানে দাঁড়িয়ে আমাদের যে সমস্ত রাজ্যের যে সমস্ত হাইকোর্টগুলো রয়েছে বিভিন্ন রাজ্যের, তাদের যারা মাননীয় বিচারপতি, সেই বিচারপতিদের যে রাজনীতিকরণ, সেই রাজনীতিকরণটা খুব ভয়ঙ্কর হয়েছে এবং সেই ক্ষেত্রে এই অন্যায়ের সঙ্গে অপরাধের সঙ্গে জড়িয়ে যাওয়া তার অভিযোগ বারবার প্রমাণিত হচ্ছে। আমি আপনাকে দেখাচ্ছি এইটা রামমনোহর মিশ্র, এলাহাবাদ হাইকোর্টের ইনি হচ্ছেন জাস্টিস। তিনি একটা রায় দিয়েছেন 3-4 দিন আগের কথা, তিনি একটা রায় দিয়েছিলেন, সেটা হচ্ছে যে মলেস্টেশনটা কোনো অপরাধ নয়, রেপ হচ্ছে অপরাধ, এটা উনি বলেছিলেন। তার এই গাড়ির ছবি নিয়ে এসেছি, বিজেপির পতাকা লাগানো হাইকোর্ট লেখা গাড়ি। তো এইটা যদি পরিস্থিতি হয় তাহলে তো ভয়ঙ্কর, মানে আপনি বলছেন রাজনীতিকরণ, এবং কোথাও বিচার ব্যবস্থাও সেই রাজনীতিকরণের অংশ হয়ে উঠেছে। তৃণমূল কংগ্রেস এ রাজ্যের ক্ষেত্রে বারবার এই অভিযোগ করেছে। শুধু তাই নয়, বিরোধী দলনেতা কি কারণে তিনি সুরক্ষা পেয়ে থাকেন সেই নিয়েও কিন্তু একেবারে সরাসরি নাম করে করে তারা বিচারপতিদের দিকে আঙুল তুলেছিলেন। কিন্তু এই ঘটনা অত্যন্ত সেন্সিটিভ, অত্যন্ত গুরুতর অভিযোগ, এবং ইতিমধ্যে সুপ্রিম কোর্ট কিন্তু তার গুরুত্ব বিবেচনা করে 3 সদস্যের কমিটি গঠন করেছে। তদন্ত রিপোর্ট সামনে এলে বাকিটা বোঝা যাবে। তবে অবশ্যই দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাংলোয় টাকা উদ্ধারের ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে বিরোধী দলগুলি। আক্রমণের মুখে সুপ্রিম কোর্টের রিপোর্টের জন্য অপেক্ষা করতে বলছেন আইনমন্ত্রী अर्जुन राम मेघवाल। नरेंद्र मोदी जी के समय में इस प्रकार से हमारी जुडिशियरी में एक जज के घर में इस प्रकार से 15-15, 20-20 करोड़ मिल रहा है। 15 करोड़ कुछ नहीं दिल्ली में। ऐसे भी दिल्ली की अगर ये चर्चा है जुडिशियरी के बारे में तो ये बहुत गंभीर बात है। इसलिए तो मैं कहता हूँ कि शिवसेना को न्याय क्यों नहीं मिला सुप्रीम कोर्ट में। It happens with judges. Judiciary has become questionable. People think judiciary is the last hope for people to seek justice. But what is happening in our judiciary? It is eroding the credibility of judiciary has become extremely questionable. देखिए, अगर ये किसी पॉलिटिकल लीडर के घर पे इतने पैसे पाए जाते तो बवाल मच जाता। मैं चाहता हूं कि जुडिशरी के लिए भी कुछ मापदंड तय होने चाहिए। देखिए उसमें सुप्रीम कोर्ट कार्रवाई कर रहा है, और आपके ध्यान में भी आया 3 जो जिसमें 2 तो ऑनरेबल हाईकोर्ट के चीफ जस्टिस हैं और एक जज हैं हाईकोर्ट के, उनकी कमेटी की रिपोर्ट आने दो, फिर बताएंगे। আমি সদরপতির কাছে এই জায়গায় যাব। নির্দিষ্ট করে 2টো অভিযোগ। প্রথম, কেন্দ্র একেবারে উদ্দেশ্য প্রণোদিতভাবে সমস্ত যে এজেন্সি বলুন বা বিচার বিভাগ সেটাকে নিয়ন্ত্রণ করছে। এ রাজ্য থেকে বারবার সেই অভিযোগ ওঠে, অর্ণববাবু সেই কথা বলছেন, এবং পাশাপাশি কপিল সিব্বল তিনি কিন্তু স্পষ্টই কলেজিয়াম মানে বিচারপতিদের নিয়োগ সেই দিকে আঙুল তুলছেন। ক্লিন চিট কিন্তু শুরুতেই দিতে নারাজ।
না না, ক্লিন চিট দেবার মতো নয় এই ঘটনাটা। যেটা হয়েছে সেটা ন্যাচারালি চিন্তাদায়ক। এবং তোমার মনে থাকবে অর্ণব তো তাও ভদ্রভাবে বললো, এখানে তো তৃণমূলের লোকজন তো হাইকোর্টকে প্রায় এক্সটেন্ডেড আমাদের পার্টি অফিসই বানিয়ে দিয়েছে। কিন্তু তোমার মনে থাকবে যে গতকাল না পরশুদিন বোধহয় মাননীয় ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ধনখড়জি পর্যন্ত বলেছে যে এটা ডেফিনেটলি ইনকোয়ারি করা দরকার, এবং যদি এটা কোনো পলিটিশিয়ানের বাড়িতে হতো হই রই কাণ্ড হয়ে যেত। এখানে বোধহয় কত 15 কোটি না কত পাওয়া গেছে, কি পাওয়া গেছে, কত কেন পাওয়া গেছে আমি তার মধ্যে যাচ্ছি না, কিন্তু ডেফিনেটলি এগিয়ে বাংলা এখানে 54 কোটি পাওয়া যায় মন্ত্রীর বাড়ি থেকে। কিন্তু অল সেড অ্যান্ড ডান, এখানে একটা জিনিস ভাবতে হবে যে যেটা হয়েছে ইমিডিয়েটলি সুপ্রিম কোর্ট যেটা শীর্ষেন্দু বললো যে পাবলিক ফোরামে এনে দিয়েছে সবার সর্বসমক্ষে, এবং এখানে কিন্তু পার্টির তরফ থেকে আমাদের তরফ থেকে কোনো কিচ্ছু বলার নেই। যেটা নর্মাল এনকোয়ারি হবে। আমি এই পরিপ্রেক্ষিতে শুধু একটু বলে দিই, তোমার মনে থাকবে 1991-এ ফার্স্ট ইমপিচমেন্ট কেস হয়েছিল রামাস্বামী, জাস্টিস ভি রামাস্বামী, এবং তারপরে পরপর 2011 সৌমিত্র সেনের সঙ্গে যেটা হয়েছে উনি নিজে রেজিগনেশন দিয়েছিলেন, এই নিয়ে সবাই জানে। তাছাড়াও 15, 17, 18 এরম বহুবার, মানে অল আই এম ট্রাইং টু সে ইজ গভর্নমেন্টে যেই থাকুক, পার্টি যেই থাকুক, সুপ্রিম কোর্ট বা লিগাল সিস্টেম ওটা আলাদা, এবং ওটাতে কোনো পলিটিক্যাল করা যায় না। একেবারে নিরপেক্ষ তদন্ত, এবং সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই কিন্তু সেই বন্দোবস্ত করেছে। তবে ছত্রপতির একটা জায়গায় আমি একটু ডিফার করব, সেটা হচ্ছে এ রাজ্যের উদাহরণ আপনি তুললেন, একেবারে সেটা একটা স্পষ্ট রাজনীতির রং রয়েছে, এবং কোথাও এই প্রশ্ন অর্ণববাবুও হয়তো তুলবেন, সেটা হচ্ছে যে বিজেপি শাসিত রাজ্যগুলোর ক্ষেত্রে তো আমরা সিবিআই ইডিকে তৎপর হতে দেখি না, সেই জন্য কার বাড়ি থেকে কি পাওয়া যাবে সেই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। আমি চয়নদার কাছে এই জায়গায় আসবো। চয়নদা, প্রবণতা কিন্তু অত্যন্ত ভয়ানক, একেবারে বিচার ব্যবস্থা, সাধারণ মানুষ বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যে কোনো রাজ্যই সেটা হোক না কেন, মানুষ যেখানে বিচার ব্যবস্থার উপরে নির্ভর করে বেঁচে থাকেন, সেখানে আজকে গোটা বিচার ব্যবস্থাটাই এত বড়সড় একটা প্রশ্ন চিহ্নের মুখে। অবশ্যই প্রশ্ন চিহ্নের মুখে পড়বে, কারণ হচ্ছে যে যেটা কপিল সিব্বল বললেন, কলেজিয়ামের ব্যবস্থাটাকে নিয়ে সমস্যা তৈরি হয়েছে, প্রশ্ন উঠবেই। শুধু তাই নয়, যে একটা সাপ্রেশন অফ ফ্যাক্ট একটা আসছে যেটা এখানে আলোচিত হলো না, সেটা আপনাকে জানিয়ে রাখি। এই যে 2018-তে চিনিকল সংস্থা সিম্বাওলি সুগার মিলের বিরুদ্ধে জালিয়াতি তদন্ত সিবিআই নাম জড়িয়েছিল, এবং ওটার নন রেসিডেন্সিয়াল ডিরেক্টর ছিলেন এই জাস্টিস ভার্মা। এবং আমার খুব স্পষ্ট জিজ্ঞাসা যে বেশি নয়, মাত্র 2012 সালে 148.59 কোটি টাকার ঋণ দেওয়া হয়। ঋণের জামিনদার হয়েছিল সিম্বাওলি সুগার মিল, এবং লোপাট হয়ে গিয়েছিল 97.85 কোটি টাকা। এই লোপাট হয়ে যাওয়া টাকা এই সময় এইটা নিয়ে তখনই তো প্রশ্নটা উচিত ছিল, কিন্তু ওঠেনি। এই জায়গাটায় আমার খুব স্পষ্ট জিজ্ঞাসা যে এই ধরনের মানুষ, আমি কোনোভাবে বিচারপতির পদমর্যাদা ক্ষুণ্ণ হোক এরকম মন্তব্য করতে চাইছি না, এই ধরনের মানুষ যারা স্বচ্ছ অর্থনৈতিক যে ইয়েগুলো প্যারাফার্নালিয়াগুলো অতিক্রম করতে পারেন না বা প্রশ্ন থাকে যাদের, তাঁরা এই জায়গাগুলোতে রেকমেন্ডেড হন কি করে? আমি কিন্তু কলেজিয়ামের ব্যবস্থাটাকে নিয়ে যে সাম্প্রতিককালে যা যা সিদ্ধান্ত হয়েছে সেগুলোর সঙ্গে কোনোভাবেই একমত নয়। এই জায়গাটায় মাননীয় কপিল সিব্বল আইনজীবী যিনি যে প্রশ্নটা তুলেছেন, আমারও সেই প্রশ্ন। এবং এই ধরনের ঘটনা যদি ঘটে, যেটা সমস্ত যে মূল স্তম্ভ বিচার, আপনার প্রশাসন, সব জায়গাগুলোতে, এবং সংবাদ মাধ্যম, তথ্য সংস্কৃতি, সব জায়গাগুলোতেই যেভাবে প্রশ্ন ওঠা শুরু করেছে, রাজনীতিকরণ শুরু হয়েছে। আমি এই জায়গায় একবার আইন বিশেষজ্ঞরা কি বলছেন আপনাদের শুনিয়ে দিই। বড় कि घर में तो मिला नहीं, जो वीडियो आप दिखा रहे हैं वो भी किसी बाहर कमरे में कहीं मिला है, तो बाहर कमरे में कोई भी फंसा सकता है, प्लांटेड भी हो सकती है। तो इसकी जांच तो चीफ जस्टिस हाई कोर्ट और सुप्रीम कोर्ट कॉलेजियम भी कर रहा है। उससे लगता है कि ये बहुत इन्वेस्टिगेशन का मामला है, सिर्फ ट्रांसफर, सस्पेंड या टर्मिनेशन ये तो नहीं चलता है, लेकिन इसके बारे में क्रिमिनल प्रोसिक्यूशन भी हो सकता है। और हमारे पार्लियामेंट को ये तय करना होगा कि इस प्रकार अगर कोई न्यायाधीश जिसके बारे में, उनके बारे में इम्पिचमेंट प्रोसीजर लाना क्या नहीं। সবটাই কিন্তু জানা যাবে একেবারে তদন্ত রিপোর্ট সামনে আসার পর। তবে বিচার ব্যবস্থার উপর মানুষের ভরসা কিন্তু একেবারে অটুট রয়েছে, যার সবথেকে বড় প্রমাণ এই রাজ্যের ক্ষেত্রে আরজিকর মামলা। আজকে কলকাতা হাইকোর্টে সেই মামলার শুনানি রয়েছে। সিঙ্গল বেঞ্চে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি এই মামলার শুনানি শুনবেন। একটা ছোট বিরতির পর আলোচনায় ফিরবো, আপনারা সঙ্গে থাকবেন।